This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, গুড আফটারনুন। শুরু করছি তিনটের নিউজ কর্নার। আমি অনির্বাণ, আমার সঙ্গে রুমেলা। প্যারিস অলিম্পিক্সে স্বপ্নভঙ্গ আমাদের ভারতীয়দের। পদক নিশ্চিত ছিল, একদম নিশ্চিত পদক, তাও অলিম্পিক্সে বাতিল হয়ে গেলেন ভিনেশ ফোগট। মাত্র 100 গ্রাম বেশি ওজন হওয়ায় বাতিল। পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন? অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন। বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9899410685। গোটা দেশ কিন্তু তার দিকে তাকিয়েছিল গতকাল থেকে আজ অবধি, আজ দুপুর অবধি, এবং বুধবার রাতে অলিম্পিকে সোনা জয়ের লক্ষ্যে নাবার কথা ছিল ভারতের তারকা কুস্তিগির ভিনেশের, কিন্তু তার আগেই মিলল দুঃসংবাদ। আমি কিন্তু ভীষণ আশাহত রুমেলা। আশাহত আমরা প্রত্যেকে, ইনফ্যাক্ট আমাদের ওপারে যারা দর্শকরা রয়েছেন তারাও নিশ্চয়ই আশাহত। তার কারণ সকালে তার ওয়েট যখন মেজার করা হয় তখন দেখা যায় ভিনেশের ওজন বেড়ে গিয়েছে। 50 কেজি বিভাগে তার নামার কথা ছিল, কিন্তু ওজন করার সময় দেখা যায় 100 গ্রাম বেশি নির্ধারিত ওজনের থেকে। এই নিয়ম লঙ্ঘন করার জন্য পদক হাতছাড়া হয়ে গেল তারকা কুস্তিগিরের। माँ बाप में मेरे को तो दुख है, लेकिन सारे हिंदुस्तान को इस चीज़ का बड़ा दुख है, जिसने पूरी आस उम्मीद थी जो गोल्ड मेडल किया और वो न जी जा करके जो हो गया, तो सारे देश को दुख है। সরাসরি চলে যাই, আমাদের প্রতিনিধি কৌস্তব গঙ্গোপাধ্যায় মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। কৌস্তব, আশাহত আমরা প্রত্যেকেই, কারণ 100 গ্রাম শুনতে মনে হয় কত কম, কিন্তু সেটা যে একটা বড় একটা ধাক্কা হয়ে দাঁড়াতে পারে, সেটা এই মুহূর্তে আমরা প্রত্যেকে রিয়েলাইজ করতে পারছি। তুমিও পারছো নিশ্চয়ই। কৌস্তব, আমি তোমাকে একটা অ্যাডিশনাল প্রশ্ন করব, কারণ সময় সংক্ষিপ্ত। কে দায়ী? আমার কি মনে হয় এটা কি একটা ট্রেন্ড ভারতীয়দের, যে আমার হয়তো নাবার কথা 53 কেজি বিভাগে, কিন্তু আমি 50 কেজিতে জোর করে নামিয়ে দিলাম, এবং আমার ওজনের তারতম্য মাত্র 50, 100, 200 গ্রাম, যার জন্য রিস্ক ফ্যাক্টরটা থেকে যায়। এক্ষেত্রে কি তাই হয়েছিল যে ভিনেশকে নামানো উচিত ছিল 53 কেজিতে, কিন্তু তাকে ফোর্স করা হয়েছিল 50 কেজিতে? তোমার রিয়াকশন? ভিনেশের যদি ন্যাচারাল ওয়েট দেখা যায়, তাহলে ভিনেশের ন্যাচারাল ওয়েট কিন্তু 57 কেজির আশেপাশে, এবং গত কয়েক বছর ধরে রিও অলিম্পিক্স হোক কি টোকিও অলিম্পিক্স হোক, ভিনেশ কিন্তু 53 কেজিতে পার্টিসিপেট করছিল এবং সেই মতো নিজেকে তৈরি করছিল। প্যারিস অলিম্পিক্স যে যখন কোয়ালিফিকেশান রাউন্ড হয়, সেই কোয়ালিফিকেশান রাউন্ডের আগে কিন্তু ভিনেশ ফোগট 53 কেজিতে কোয়ালিফাই করতে পারেনি। সেখানে অন্তিম ফাঙ্কাল তিনি 50 কেজিতে 53 কেজিতে পার্টিসিপেট করেন, এবং ভিনেশ সেই জায়গায় নিজেকে তৈরি করেন 50 কেজিতে যাতে কীভাবে কম্পিট করা যায় দেশের হয়ে। সেই মতো কিন্তু ক্রমাগত নিজেকে যে সমস্ত ডায়েটগুলো রয়েছে, যে সমস্ত প্রসিডিওরগুলো রয়েছে, সে সমস্তগুলো তিনি পদ্ধতিগুলো ফলো করেন। এই অলিম্পিক্স ভিলেজে, গেমস ভিলেজে ঢুকে যাওয়ার পর গত 15 দিন ধরে তিনি সকালবেলা রেগুলার তিনি ডায়েট করাতেন, এবং যে সমস্ত জায়গাগুলো ছিল যে কিভাবে তার ওজনটা ঠিকঠাক আছে কিনা সব কিছু তিনি করতেন। কিন্তু আজ যে ন্যাচারাল ওয়েট, সেই ন্যাচারাল ওয়েটটাকে হয়তো কোথাও গিয়ে ঠিকঠাক করা গেল না। এবং আরও একটা প্রশ্ন উঠছে যে সাপোর্ট স্টাফ বা মেডিকেল টিম এক্ষেত্রে কী করছিল। তোমাকে একটা কথা জানিয়ে রাখি, যে যখন কোনো কোনো প্রতিযোগী সকালবেলা সেদিনকে টুর্নামেন্টে কম্পিট করতে যায়, সেদিনকে সকালবেলা তার ওয়ে ইন করা হয়। ওয়ে ইন করানোর সময় তার যে ওজনটা হয়, অর্থাৎ গতকাল যখন ও কম্পিট করতে যায় তখন ওর ওজনটা ছিল কিন্তু সেই সময় 50 কেজির মধ্যে। ফলে তখন ও সারাদিন টুর্নামেন্টে, কালকে 3টে ম্যাচ খেলেছে, সেই সারাদিনে যদি ওর ওজন বাড়েও, অর্থাৎ সেক্ষেত্রে অনেক খাওয়া দাওয়া করে বা যাই করুক না কেন, সেক্ষেত্রে যদি ওর ওজন বাড়ে তখন কিন্তু আর চেক করা হয় না, কারণ সে ওজনটা সকালবেলা চেক করে নিয়েছে, তখন তার ওজনটা ছিল 50 কেজির ভেতরে। এবং সারাদিন কালকে এখনও প্রতিযোগিতায় যখন 3টে ম্যাচ খেললো, 3টে ম্যাচ খেলে বেরোনোর পর যখন রাত্রেবেলা তার ওজন চেক করানো হয়, তখন দেখা যায় যে ভিনেশের ওজন 2 কেজির বেশি, অর্থাৎ 50 কেজি 52 কেজির আশেপাশে, এবং 52 কেজির থেকে বেশি অনেকটাই। সারা রাত চেষ্টা করে যে কীভাবে নিজের ওজনটাকে কমানো যেতে পারে। সনাবাত নিয়েছে, সনাবাত নেওয়ার পাশাপাশি বিভিন্ন যে প্রসিডিওরগুলো রয়েছে সাইক্লিং করে। এই মুহূর্তে দাঁড়িয়ে সত্যি আশাহত হওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না।
কারণ অলিম্পিক্স থেকে ফোগাতের বাতিল হওয়ার খবর ইতিমধ্যে পৌঁছতেই তোলপাড় দেশের সংসদ, সারা দেশ থেকে নজর থাকবে। একদমই তাই। ষড়যন্ত্রের অভিযোগে সরব বিরোধীরা। আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটির বিরুদ্ধে পদক্ষেপের আর্জি, একযোগে সরব কংগ্রেস, তৃণমূল, আপ সাংসদরা। ক্রীড়ামন্ত্রীকে চিঠি দিয়ে প্রতিবাদ বিরোধীদের। আর এরপরই সংসদে ফোগাট ইস্যুতে বিবৃতির সিদ্ধান্ত কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী। ভিনেশের পাশে প্রধানমন্ত্রী এক্স মাধ্যমে পোস্ট করে সমবেদনা। আরও শক্তিশালী হয়ে ফেরত এসো দেশে, দেশ তোমার পাশে আছে। চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন্স, চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন তুমি। ভিনেশ ভারতের গৌরব, বার্তা মোদির। আইও এর প্রেসিডেন্ট পিটি উষার সঙ্গে ফোনে কথা মোদির এবং সব রকমভাবে ভিনেশের পাশে দাঁড়ানোর নির্দেশ মোদির। ডিসকোয়ালিফিকেশনকে চ্যালেঞ্জ করা যায় কি না সেসব সম্ভাবনাও খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে পিটি উষাকে। তো এই খবর তো থাকতেই হবে, আশাভঙ্গের খবর, কিন্তু উদ্বেগের খবর কিন্তু আমাদের বাড়ির ওপাশে বাংলাদেশে। সেই খবর আমাদের সারাদিন ধরে, আজকেও সারাদিন ধরে ভায়োলেন্স হয়েছে। ঢাকাতেই বোধহয় 20+ পিপল আর কিল্ড। কিন্তু আমাদের একটা জিনিস খুব মন দিয়ে পর্যালোচনা এবং অ্যানালিসিস করতে হবে রুমেলা। পাশের বাড়িতে ঝগড়াঝাটি হচ্ছে তো আমার কি, এই প্রশ্নটা অনেকেরই আসে, আমাদের অনেক কিছুই। এবং বাংলাদেশের তদারকি সরকারের প্রধান হলেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস। এটা আমরা খবর পেয়ে গেছি, কিন্তু আমাদের যেটা দরকার যে জানা, ভারতের কিন্তু এখন রুমেলা, ভারতের সামনে মিশন ইম্পসিবল 2.0। বাংলাদেশে যা যা হচ্ছে বা হতে চলেছে, ভারতের উপর তার কতটা প্রভাব পড়বে এটা নিয়ে আমাদের চিন্তা। কেন বলছি মিশন ইম্পসিবল, এক এক করে বলতে হবে। প্রথমত, হাসিনা দেশ থেকে ভারতে একা আসেননি, সঙ্গে এনেছেন ভারতের জন্য একাধিক সমস্যা তার ব্যাগেজে করে। একাধিক চ্যালেঞ্জ নিয়ে এসছেন আমাদের সামনে। প্রথম চ্যালেঞ্জটা কি? বাংলাদেশে জামাত ও কট্টরপন্থীদের রমরমা, যা ভারতের নিরাপত্তার ক্ষেত্রে বড় সড় বিপদ। দ্বিতীয় চ্যালেঞ্জ, বাংলাদেশে একাধিক পরিকাঠামো প্রকল্পে ভারতের কিন্তু লগ্নি রয়েছে, সেগুলোর ভবিষ্যৎ কি হবে নিশ্চিত হওয়া যাচ্ছে না। আর 3 নম্বর বিষয়টা রুমেলা আরো জটিল। ভারতপন্থী প্রধানমন্ত্রী হিসেবে বারবার শেখ হাসিনাকে আক্রমণ করেছে জামাতের মতন দল। বিএনপি নেত্রী খালেদা জিয়ার মুখে একাধিকবার এই অভিযোগ শোনা গিয়েছে। হাসিনা এখন ভারত সরকারের আশ্রয়ে। বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী কি ভারতে রাজনৈতিক আশ্রয় চাইবেন জানি না। আর যদি চান তাহলে কিন্তু ভারতের বিপদ বাড়বে, বই কমবে না রুমেলা। পড়শি দেশের বিপদ, পড়শি দেশের টালমাটাল অবস্থা কি এই দেশের প্রভাব পড়ছে না? যা দিয়ে তুমি শুরু করেছিলে ঠিকই, হ্যাঁ এখানেও দুশ্চিন্তা বাড়ছে, গোয়েন্দাদের দুশ্চিন্তা বাড়ছে। দুশ্চিন্তা একটাই, বাংলাদেশের এই অরাজক পরিস্থিতির সুযোগ কাজে লাগিয়ে সে দেশে ঘাঁটি গাড়তে পারে ভারত বিরোধী বিভিন্ন জঙ্গি সংগঠন, যার জেরে জঙ্গি অনুপ্রবেশের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সেই আশঙ্কার কথা মাথায় রেখেই সতর্ক করা হয়েছে সেনা, অসম রাইফেলস এবং এসএসবিকে। বিশেষ করে আপনাদেরকে জানিয়ে রাখি, বিশেষ করে মায়ানমার এবং নেপাল সীমান্তে নজরদারি এই মুহূর্তে বাড়াতে বলা হয়েছে। রুমেলা, তুমি জঙ্গিদের কথা বললে এবং এই পরিস্থিতিতে কিন্তু 2 সীমান্তই জঙ্গিদের যাতায়াতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রথমত, বাংলাদেশের কট্টর ইসলামিক মৌলবাদী এবং জঙ্গি গোষ্ঠীগুলোর অনেক নেতা এবং সদস্য বিমান যাত্রা এড়িয়ে নেপালের রাস্তা বাই রোড ভারত হয়ে বাংলাদেশে ফিরতে পারে। দ্বিতীয়ত, মায়ানমার এবং মায়ানমার চীন সীমান্তে ক্যাম্প করে থাকা উত্তর পূর্ব ভারতের একাধিক জঙ্গি গোষ্ঠীর সদস্যরা এই সুযোগে ফের বাংলাদেশে নতুন করে ডেরা তৈরি করবে না তো? বাংলাদেশের ডেরা কি গড়বে উত্তর পূর্ব ভারতের জঙ্গিরা? এই প্রশ্ন যখন উঠছে তার উত্তর খোঁজার চেষ্টা করি। প্রসেনজিৎ চৌধুরী প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, একদম দেখো, ইন্ডিয়ান ইন্টেলিজেন্সের তরফ থেকে একটা রিপোর্ট বিএসএফকে দেওয়া হয়েছে এবং অ্যালার্ট করা হয়েছে। তাতে তারা বলছেন এই চীন মায়ানমার ঘাঁষা যে জঙ্গি অ্যাক্টিভিটি, যারা একটা সময়ে হাসিনার এই 15 বছরের সরকারের আগে বাংলাদেশে ঘাঁটি গেড়েছিল, তারা আবার নতুনভাবে সক্রিয় হচ্ছেন এবং চেষ্টা করছেন বাংলাদেশে ঘাঁটি গাড়ার উদ্দেশ্য ভারতের এই প্রতিবেশী যে রাজ্যগুলো, সীমান্ত এলাকা, আসাম, বাংলা,
এই রাজ্যগুলোকে ডিস্টার্ব করা। বাংলাদেশে একটা অরাজক পরিস্থিতি, নতুন একটা সরকার ফর্ম হতে যাচ্ছে, সেই সরকার ভারতের কতটা বন্ধু থাকবে বা কতটা বন্ধু থাকবে না তাই নিয়ে যখন চুলচেরা বিশ্লেষণ হচ্ছে, তখন কিন্তু এই সম্ভাবনার দিকটা, যেটা ভারতের ক্ষেত্রে আশঙ্কার দিক। আরও একটা আশঙ্কার জায়গা, বাংলাদেশের চট্টগ্রামে যে রোহিঙ্গাদের ক্যাম্প রয়েছে, কেন্দ্রীয় গোয়েন্দারা বলছেন তারা এই মুহূর্তে ভারতে প্রবেশ করার চেষ্টা চালাচ্ছেন। কোন কোন সীমান্তগুলো ব্যবহারের চেষ্টা হতে পারে? মেঘালয়ের ক্ষেত্রে মেঘালয়ের ক্ষেত্রে ডাউকি উপত্যকা হতে পারে, আসামের ক্ষেত্রে বরাক উপত্যকা হতে পারে, বাংলার ক্ষেত্রে কুচবিহার, সুন্দরবন, এই যে জলসীমান্ত রিভারাইন বর্ডার, যেখানে কাঁটাতারের বেড়া নেই, সেখানে দিনে এবং রাতে এই এলাকাগুলো দিয়ে কিন্তু অনুপ্রবেশ হতে পারে, যা কিনা নিঃসন্দেহে ভারতের উদ্বেগ বাড়াচ্ছে। আরেকটা যেটা দিক, যে উত্তর পূর্বাঞ্চলে যে অন্যান্য দেশ যেখানে বাংলাদেশি কট্টরপন্থী ইসলামপন্থীরা আছেন, তারা এবার বাংলাদেশে ফেরার চেষ্টা করবেন। বিমান যাত্রা এড়িয়ে তারা নেপাল সীমান্তে ব্যবহার করতে পারেন, ভুটান সীমান্তে ব্যবহার করতে পারেন, সেখান দিয়ে ভারতে আসবেন এবং ভারত থেকে হাঁটা পথে, সড়ক পথে তারা কোনো এক জায়গা দিয়ে বাংলাদেশে প্রবেশ করবেন। বেশ, আশঙ্কা আরো জোরালো হচ্ছে প্রসেনজিৎ, তার বলার অপেক্ষা রাখে না। এবং রুমেলা, আমার মতে আরেকটা জিনিসও আমাদের গোয়েন্দারা নজর রাখছেন খুব কঠোরভাবে, সেটা হচ্ছে রোহিঙ্গা। জলপথটা কিন্তু আমাদের অলমোস্ট আনমার্কড, এবং রোহিঙ্গাদের কিন্তু জলপথে সুন্দরবন হয়ে ভারতে ঢোকার একটা প্রবল একটা পসিবিলিটি আছে, যার জন্য আর কি আমাদের এই জঙ্গি অনুপ্রবেশ, এবং রোহিঙ্গাদের অনেক জঙ্গি নেতাও আছেন যারা ভারতে ঢোকার চেষ্টা করছেন বহুদিন ধরে। তো এই খবরগুলো আমাদের নজরে থাকবে। তুমি বরং টপ নিউজ কি আছে আজকে এখন ঘটছে, পাঁচটা গুরুত্বপূর্ণ খবর রয়েছে, তারই আপডেট দিই। বাংলাদেশের তদারকি সরকারের প্রধান হলেন শান্তি নোবেল জয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস, জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও অন্তর্বর্তী সরকারের রূপরেখা নিয়ে তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকের পরই চূড়ান্ত ইউনুসের নাম। ব্রিটেনের রাজনৈতিক শরণার্থীর মর্যাদা পাবেন শেখ হাসিনা। ব্রিটিশ সরকারের অভিবাসন নীতির কারণে লন্ডনের মাটিতে হাসিনার রাজনৈতিক শরণার্থীর মর্যাদা পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। পদত্যাগের পর ডিপ্লোম্যাটিক পাসপোর্ট না থাকায় সমস্যায় হাসিনা। উত্তর পূর্ব ভারতের জঙ্গি গোষ্ঠীগুলি ফের বাংলাদেশে ঘাঁটি করতে পারে। অনুপ্রবেশের আশঙ্কা থেকে সতর্ক করা হলো সেনা, অসম রাইফেলস এবং এসএসবিকে। বাড়ানো হলো মায়ানমার এবং নেপাল সীমান্তে নজরদারি, যে খবর কিছুক্ষণ আগেই আপনাদের দিচ্ছিলাম। অন্যদিকে বাংলাদেশের চূড়ান্ত অরাজকতা, সেই সুযোগে বাড়তে পারে রোহিঙ্গা অনুপ্রবেশও, এমনই সতর্কবার্তা জারি করেছে কেন্দ্রীয় গোয়েন্দারা, যে খবর কিছুক্ষণ আগেই অনির্বাণ বলছিল যে আশঙ্কা জোরালো হচ্ছে। যোধপুর পার্কে ক্যাফেতে বিস্ফোরণ, সেই খবরের দিকে আমাদের নজর থাকবে। বিস্ফোরণের তীব্রতায় ভাঙলো কাচের দরজা, শাটার, সিলিন্ডার ফেটে বিস্ফোরণ, এমনটাই অনুমান। বিস্ফোরণে জখম ক্যাফের এক কর্মী। সকাল 11:30 নাগাদ বিস্ফোরণ হয়। রুমেল, আমাদের তো বাংলাদেশের খবরই থাকতে হচ্ছে, কিন্তু এই মুহূর্তে হয়তো বাংলাদেশে একটা খুব ইন্টারেস্টিং, হাসিনার পালিয়ে যাওয়া না, একটা ইন্টারেস্টিং পট পরিবর্তন হচ্ছে। আমি তোমায় বলছিলাম যেটা, যে ডটার অফ দ্য ইস্ট, এই আত্মজীবনীতে পাক সেনাশাহীকে চ্যালেঞ্জ জানিয়ে রাষ্ট্রপ্রধান হয়ে ওঠার গল্পটা লিখে গেছেন কে? বেনজির ভুট্টো, তার বাবা ভুট্টো। বাবা জুলফিকারের মতোই তার জীবন কেটেছে কিন্তু এই মসনদের লড়াই, খুব ট্র্যাজিক। এই বিভিন্ন কন্যাদের বাবার মতো পরিণতি না হলেও প্রাণ বাঁচিয়ে পালিয়েছেন আরেক ডটার অফ দ্য ইস্ট, মুজিব কন্যা হাসিনা। এই ঘটনা কিন্তু উপমহাদেশের ইতিহাসে নিঃসন্দেহে একটা ফুল সার্কেল, যাতে ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ, এই তিন দেশের তিন কন্যার রাইজ অ্যান্ড ফল বলা যায়। অর্থাৎ নেহেরুর কন্যা ইন্দিরার পর দুই প্রতিবেশী দেশে বেনজির এবং হাসিনার শাসনের অবসান। কিন্তু কোনো যুগের অবসান মানে তো ইতিহাসে শেষ হতে পারে না। ঠিক যেখানে অবসান, সেখান থেকে আবার একটা সূচনাও হয় বটে। ব্যাটন চলে যায় আগামী প্রজন্মের হাতে। সম্ভবত সেই পালা বদলেরই সাক্ষী হচ্ছে আজ পদ্মা পাড়। বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে ইতিমধ্যেই হাজির খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। এখন তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন। তারেক রহমান খুব তাড়াতাড়ি দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপির শীর্ষ নেতৃত্ব। এবং আজই ঢাকার নয়াপল্টনে সমাবেশ, আর সেই সমাবেশের ডাক দিয়েছে বিএনপি। সেখানেই প্রধান অতিথি হিসেবে অনলাইনে থাকবেন ভারপ্রাপ্ত তারেক রহমান। অনলাইনে যোগ দেবেন তিনি। তাহলে যে প্রশ্নটা খুব জোরালো হচ্ছে, যে এবার কি ব্যাটন পরবর্তী প্রজন্মের হাতে? আমরা কথা বলি, আমাদের সঙ্গে জুড়ে আছেন ঢাকা থেকে বিশিষ্ট সাংবাদিক মজুমদার জুয়েল। কানেক্ট করা গেছে? হ্যাঁ, আমাদের সঙ্গে রয়েছেন জুয়েল। আপনাকে স্বাগত।
তুমি কে প্রশ্ন করছিলে? আমি যে প্রশ্নটা করছিলাম, খুব জানতে ইচ্ছা করছে যে এবার ব্যাটন কি তাহলে পরবর্তী প্রজন্মের হাতে, জুয়েল সাহেব? পরবর্তী প্রজন্ম বলতে আপনারা যেটা বোঝাচ্ছেন যে এখন যে ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তাদের হাতে কিনা মনে হয় না, কারণ তারা একটা রূপরেখা দিয়েছে। ডক্টর ইউনূসকে তারা প্রধান উপদেষ্টা হিসেবে দেখতে চান, সেটি রাষ্ট্রপতি এরই মধ্যে গ্রহণ করেছেন। আমাদের প্রশ্ন নানা দিক থেকে প্রশ্ন হচ্ছে যে সেটি হয়তো আপনাদেরকে বলে রাখি যে ডক্টর ইউনূস এরই মধ্যে প্যারিসে আছেন, তিনি হয়তো আগামীকাল নাগাদ পৌঁছবেন দেশে, তারপর শপথ গ্রহণ, তারপর এরপরে তো নির্বাচনের মাধ্যমেই নতুন সরকার আসতে হবে। সেই সরকারটা, সেই নির্বাচনটা কতদিন হবে সেটি নিয়ে নানা ধরনের প্রশ্ন দেখা দিয়েছে। বিভিন্ন জায়গা থেকে রাজনৈতিক দলগুলো দাবি করছে 6 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে, কিন্তু আমরা আগেও যেটা জানি 111-এর সময় 2008 সালে 7 সালের ঘটনা, সেই 111-এর সময়টায় কিন্তু তখনও ডক্টর ইউনূসের নাম এসেছিল, তিনি চেয়েছিলেন কমসে কম 5 বছর। এবারও সেরকমই একটা পরিস্থিতি হয় কিনা এবং পরবর্তী নির্বাচন কবে হয়, রাজনৈতিক দলের হাতে ক্ষমতা কবে যায়। জুয়েল, আপনাকে একটা স্পেসিফিক প্রশ্ন, রুমিলা যেটা জিজ্ঞেস করলো আপনাকে সেটার সূত্র ধরেই বলছি। আপনি ঠিকই বলেছেন, এখন তো আন্দোলনের রাশ, ছাত্রদের হাতে, ছাত্ররাই ডিকটেট করছে টার্মস। এটাও ঠিক যে মোহাম্মদ ইউনূসকে সামনে রেখেই এগিয়ে যাবে বাংলাদেশের রাজনীতি অন্তত আগামী কয়েকদিন। কিন্তু এটা তো ঠিক, এটা তো আমি আজকে অন্তত রিয়েলাইজ করলাম যে বিএনপি সংসদে নিশ্চিহ্ন, তাদের কোনো রিপ্রেজেন্টেটিভ নেই, কিন্তু বিএনপি কিন্তু বাংলাদেশের পলিটিক্সে ইররিলেভেন্ট হয়ে যায়নি। আজকে আওয়ামী লীগ পিছনের সারিতে চলে গেছে, একদম আওয়ামী লীগের কোনো এক্সিস্টেন্স নেই। কিন্তু পরশুদিন আওয়ামী লীগ একটা ইম্পর্টেন্ট পোটেন্ট পলিটিক্যাল ফোর্স হয়ে ঢাকার মাটিতে রাজত্ব করবে কিনা আমরা জানি না। আমরা যেটা বলতে চাইছি, যেটা জিজ্ঞেস করতে চাইছি, আপনি একজন বাংলাদেশি হিসেবে, একজন ঢাকার একজন স্বনামধন্য সাংবাদিক হিসেবে, তারেক রহমান এবং সজীব জয়, এই দুই ব্যক্তির কি আগমন ঘটলো বাংলাদেশের পলিটিক্স? এখানে এটা খুব স্বাভাবিক। শেখ হাসিনা আর রাজনীতি থাকবে না, সেটা জয় পরিষ্কার বলে দিয়েছেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুব খারাপ এবং তার সক্রিয় রাজনীতি করার মতন বয়সটা আর নেই। তো আওয়ামী লীগ এবং বিএনপি যদি বাংলাদেশের রাজনীতিতে রেলেভেন্ট থাকে, তাহলে তো এই জয় এবং তারেক, এই দু ফলাই কিন্তু বাংলাদেশের রাজনীতিকে কন্ট্রোল করবেন। আপনার কি মনে হয়? একদম, কারণ একটা জিনিস কিন্তু আপনি এর মধ্যে জেনেছেন হয়তো, যে তারেক সজীব ওয়াজেদ জয় কিন্তু বলেছেন তার মা এবং বঙ্গবন্ধু পরিবারের কেউ আওয়ামী লীগের নেতৃত্বে আসছেন না, আরও একটা ভিডিও বার্তায় তিনি বলেছেন। তো সেক্ষেত্রে জয় বা তার বোন পুতুল বা তার খালা শেখ রেহানা, তারা কেউ আসছেন বলে এই মুহূর্তে মনে হয় না। আর বিএনপির যে বিষয়টা, সেটি তো অনেক দিন থেকে নির্ধারিত। তারেক রহমান বহু বছর ধরে দলটির ভারপ্রাপ্ত চেয়ারপারসন। আপনি যেটা বললেন যে খালেদা জিয়ার পক্ষে এখন আর সেইভাবে সামনে দাঁড়ানো খুব কঠিন। সো তারেক রহমান অবশ্যই দেশে ফিরছেন, খুব শিগগিরই ফিরছেন, আমরাও খবর পেয়েছি। যদিও বলা হচ্ছিল যে 10 তারিখে ফিরবেন, সেটা বোধহয় আরও কিছুদিন পেছাবে। তবে তার হাতেই যে বিএনপির ক্ষমতা, সেটি তো মোটামুটি বোঝাই যাচ্ছে, এবং নির্বাচনে জিতে আসলে তিনিই প্রধানমন্ত্রী হবেন, এটি নির্ধারিত। একটা জিনিস জুয়েল আমরা জানি, ধরুন তারেক রহমান বহুদিন ধরে রাজনীতিতে আর কি মানে বিদেশে থাকাকালীন এবং প্রবাসী হয়েও রাজনীতিতে অনেকখানি একটা সক্রিয় কর্মী বিএনপি। কিন্তু সজীব মানে জয়কে কিন্তু আমরা সে অর্থে রিলাক্টেন্ট পলিটিশিয়ান হিসেবেই জানি। অনেকটা আমাদের দেশে রাজীব গান্ধী যেরকম ছিলেন, ঘটনাচক্রে তাকে রাজনীতিতে আসতে হয়েছিল, ফোর্সড ইনটু পলিটিক্স। এই সজীব জয়, এই জয়ের কি রাজনীতিতে আসার আদৌ ইচ্ছে আছে? কারণ এই ফ্যামিলির ছোঁয়া ছাড়া কিন্তু আওয়ামী লীগকে বাঁচানো যাবে না। সেই ঘটনাক্রমেই কি তিনি ভারতে ঠিক যেরকম হয়েছিল রাজীব গান্ধীর, ওনাকে কি আবার রাজনীতির আঙিনায় আসতে দেখা যাবে? মানে দেখা যাবে কি যাবে না সেটা পরিষ্কার না, কারণ তিনি অনেকদিন ধরে আমেরিকায় আছেন, সেখানে বড় হয়েছেন, সেখানেই চাকরি করেন। তাকে কিন্তু গত কয়েক বছর, কয়েকটা টার্ম ধরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে রাখা হয়েছিল, এবং বিভিন্ন ক্ষেত্রে তিনি দলীয় বিভিন্ন ফোরামে তার বক্তব্য রেখেছেন। দলের একটা পার্টেরও নেতৃত্ব দিয়েছেন, মানে আইটি সেক্টরের নেতৃত্ব দিয়েছেন। সেক্ষেত্রে ধরেন ক্ষমতা কেন্দ্রিক রাজনীতিতে আসবেন কি আসবেন না সেটি আসলে বলা খুব কঠিন, তবে একটা আগ্রহ তো থাকতেই পারে মনে মনে। তবে ঠিক
পলিটিক্স যেহেতু সরাসরি তিনি করেননি, কতটুকু শেখ হাসিনার মতো জনপ্রিয়তা পাবেন বা গ্রহণযোগ্যতা পাবেন সেটি একটা বড় ধরনের প্রশ্ন তো থেকেই যায়। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম জুয়েল মজুমদার, বিশিষ্ট সাংবাদিক আমাদের সঙ্গে ছিলেন। মজুমদার জুয়েল ছিলেন ঢাকা থেকে সরাসরি। আচ্ছা, এই যে ওপার বাংলায় এই আনরেস্ট, তার ফলে কিন্তু আমাদের এখানে আমদানি রপ্তানিতে একটা বড় প্রভাবও পড়েছে। শয়ে শয়ে ট্রাক দাঁড়িয়ে আছে পেট্রাপোল বর্ডারে রুমেলে, এবং আজকে আমি খবরের কাগজে পড়ছিলাম ডেইলি 200 কোটি টাকা নষ্ট হচ্ছে রোজ।